নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনার জন্য লেখক রঞ্জিত চট্টোপাধ্যায় রচিত ঘড়ি, তার লেখা নির্বাচিত রহস্য রোমাঞ্চ, গোয়েন্দা আর গোয়েন্দা এবং নির্বাচিত ভূতের গল্প উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। গল্প পাঠে প্রগত, মানবেন্দ্রের চরিত্রে আমি আবির, ঠাকুরদাস শশধর এবং পর্ব পরিচালনায় আমি আয়ুষ ও চিনেবুড়ির চরিত্রে সৃজনী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ঘড়ি। টুংটাং করে 8টা বাজল। জলতরঙ্গের মতোই মিষ্টি সুরেলা আওয়াজ। মানবেন্দ্র অবাক হয়ে দেখছিল গোলাকৃতি এই দেওয়াল ঘড়িটার দিকে। বলল, তোমার ঘড়িটা বেশ, এমন মিষ্টি আওয়াজ বড় একটা শুনিনি। আর পেন্ডুলামটাও ভারী অদ্ভুত। মৃদু হাসলাম। সত্যিই অদ্ভুত। গোল ঘড়িটার তলায় একটু কাটা, সেখান দিয়ে বেরিয়ে এসেছে লম্বা একটা স্টিলের চেন, আর তার গোড়ায় ঝুলছে একটা রক্তচক্ষু ড্রাগনের মুন্ড। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আন্দোলিত হচ্ছে ড্রাগন পেন্ডুলাম। মুন্ডুটা ধাতব নয়, হাড়ের তৈরি। তা ঘড়িটা সংগ্রহ করলে কোত্থেকে? যেন একটা কিউরিও। তাই বটে। ঘড়িটা এদেশীয় নয়, চীন দেশীয়। বয়সও হয়েছে এই 50 হলো। 50 বছর আগে আর্মেনিয়ান স্ট্রিটে পুরনো আসবাবের একটা দোকান ছিল। দোকানটা চালাতো এক চীনা বুড়ি মহিলা। আমার ঠাকুরদা গিয়েছিলেন সেখানে সস্তায় একখানা ইজি চেয়ার কিনতে। সেখানে এই চীনে ঘড়িটা তার নজরে লেগে গেল। বুড়ি কিন্তু বেচতে নারাজ, বলে ঘড়িটা নাকি ভূতে পাওয়া। ওটা নিও না বাবু। ভূতে পাওয়া ঘড়ি? সেটা কিরকম? মানবেন্দ্র কৌতূহল বোধ করল। বললাম, আমার ঠাকুরদাও ঠিক একই প্রশ্ন করেছিলেন। উত্তরে বুড়ি একটু চুপ করে থেকে একটা ছোট্ট গল্প বলেছিল। ঘটনাটা বলি শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা সিগারেট দাও কি শশাঙ্ক। চীনে বুড়ি, ড্রাগন মার্কা ঘড়ি, বেশ একটা রোমাঞ্চের গন্ধ পাওয়া যাচ্ছে। আর সাথে এক পেয়ালা কফিও চলবে তো? চাকরকে ডেকে ফরমাইশ করলাম। পৌষের শেষ, শীত যেমন পরবার তেমনই পড়েছে। তবু কুয়াশাটা এবছর অত্যধিক। সন্ধে হতে না হতে শহরের মনোরম ছবি চাপ চাপ কুয়াশায় লেপে একাকার হয়ে যায়। শীতের সন্ধ্যা এরই মধ্যে যেন নিশুতি রাত হয়ে উঠেছে। পথে ঘাটে লোকজনের শব্দ নেই, তার বদলে শোনা যাচ্ছে থেকে থেকে গুমড়ে ওঠা একটা চাঁপা কাতরানি। কে জানি কেন আজ সূর্যাস্তের পর থেকেই শীতের হাওয়া পথে পথে কেঁদে বেড়াচ্ছে। পরিবেশটা ছমছমে, সন্দেহ নেই। এমন পরিবেশে মনটা রোজকার ব্যস্ত জীবনের ভিড় থেকে পালিয়ে আসতে চায়। নিরিবিলি গৃহকোণে 2-4টে বন্ধুর সাথে একটু ঘন হয়ে বসতে চায়। লৌকিক জগৎ পেরিয়ে এক অলৌকিক জগতে বিচরণ করতে চায়। বোধহয় আজ এই কারণেই মানবেন্দ্র আমার শহরতলির বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আমার এই দেওয়াল ঘড়িটি যে সে আগে দেখেনি তা নয়, তবে এর আগে তার মুখ থেকে এই বিষয়ে কোনো কৌতূহল প্রকাশ পায়নি। আজ সন্ধ্যার এই ছমছমে পরিবেশই হয়তো তার কৌতূহলকে জাগিয়ে তুলেছে। যাই হোক, কফি এলো, সিগারেটও জ্বলল। মানবেন্দ্র সোফার ওপর পা তুলে আলোয়ান মুড়ি দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নাও এবার বলো সে চীনে বুড়ির গল্প। গল্পটা চীনে বুড়ির নয়, তার বলা। জাতে চাষি হলেও সে ছিল ঘড়ি তৈরির ওস্তাদ কারিগর।
গায়ে বসে বসে সে নানা রকম ঘড়ি তৈরি করত, আর মাসে একবার করে শহরে যেত সেগুলো বেচতে। সংসারে ছিল তার স্ত্রী তান আর একটা মেয়ে। তার বউ ছিল সুন্দরী এবং স্বাস্থ্যবতী। চাষিদের ঘরে অমন ঠিক বড় একটা দেখা যায় না। মুচির সৌভাগ্যে অনেকের চোখ টাটালেও বউ নিয়ে তার সংসার খুব সুখী। মুচি শুধু ঘড়ি বানাতো, আর তাঁতের কাজ থেকে শুরু করে গৃহস্থের কাজ সবই একা হাতে সামলাতো তান। সেবায়, যত্নে, ভালোবাসায় তান মুচির জীবনকে হাওয়া আর আলোর মতন ঘিরে রেখেছিল। একবার শহর থেকে ঘুরে এসে মুচি ঘরে তানকে দেখতে পেল না। আর শুধু ঘরে নয়, সারা গায়ে খুঁজেও পেল না। পাগলের মতন হয়ে গেল মুচি। অনেক চেষ্টায় খবর মিলল যে গাঁয়ের জমিদার তানকে হরণ করে অনেক দূরে নিয়ে গেছে, সে নানকিম শহরে। খবরটা পেয়েই মুচি একেবারে আশ্চর্য রকম চুপচাপ হয়ে গেল। দেখা গেল অনেকদিন বাদে সে আবার আরেকটা দেওয়াল ঘড়ি তৈরি করতে হাত লাগিয়েছে। এমন কিছু অসাধারণ ঘড়ি নয়, কোনো বাহারি নকশাও নেই। তবুও এবারের মতন মন দিয়ে সে আর কখনো ঘড়ি বানায়নি। দিনে সে ঘড়ির কাজ করে, আর রাতে করে অন্য কাজ, ভূত প্রেতের পুজো। মুচি তন্ত্র মন্ত্র জানত। সারা রাত ধরে সে ঘড়িটার সামনে তন্ত্রমন্ত্র পড়ে আর ধূপধুনো জ্বালায়। তারপর মুচি একটা মরা শকুনের হাড় থেকে খোদাই করে একটা ড্রাগনের মুন্ডু। তারপর সেটাকে ঝুলিয়ে দেয় স্টিলের চেনের গোড়ায়। দুলতে লাগলো ড্রাগনের মুন্ডু, আর মুহূর্তে মুহূর্তে রক্তবর্ণ চোখ দুটি এক বিভৎস নিষ্ঠুর রক্ততৃষ্ণায় ঝলসে উঠতে লাগলো। মানবেন্দ্রর হাতে ধরা সিগারেটের মুখে লম্বা ছাই জমেছে। চুপ করে বসে শুনছে। জানলার আরশি দিয়ে দেখা যাচ্ছে ধোয়া ধোয়া কুয়াশার রহস্য উদযাপন। শোনা যাচ্ছে শীতের হাওয়ার কোকিয়ে ওঠা বিলাপ। আমি বলতে লাগলাম। এরপর মুচিকে দেখা গেল নানকিম শহরে। গায়ের জমি জমা বেচে সে শহরে এসে আস্তানা বেঁধেছে। সে খুঁজে বেড়াচ্ছে জমিদারের ডেরা। যত বড় শহরই হোক, খুঁজতে খুঁজতে অবশেষে একদিন হদিশ মিলল। মুচি কিন্তু তাকে মারতে গেল না, কিংবা তার বিরুদ্ধে কোনো নারী হরণের নালিশও করল না। একদিন সে শুধু তিব্বতী লামা সেজে জমিদারকে ঘড়িটা উপহার দিয়ে এলো। বলল বড় পয়মন্ত নাকি এই ঘড়ি, যার বাড়িতে থাকে তার সকল বিষয় শুভ হয়। কথা শুনে জমিদারও খুশি হয়ে ঘড়িটা নিয়ে নিল। সেটাকে টাঙিয়ে রাখলো নিজের ঘরের দেওয়ালে। তার ঠিক 1 বছর পর হঠাৎ মারা গেল জমিদার। বয়স 40-এর সামান্য উপরে, সবল স্বাস্থ্য, তবুও হঠাৎই মারা গেল। খবর পেয়ে মুচির মুখ অনেক দিন পর আবার হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। জমিদারের বাড়ির লোকেরা বলা বলি করল ঘড়িটাই অপয়া, তাই সেটাকে নামমাত্র দামে বেচে দিল শহরের এক নিলামওয়ালার দোকানে। মুচি একদিন সন্ধান পেয়ে ঘড়িটা এনে নিজের কাছে রাখল। কিন্তু তার 1 বছর পর ঠিক এইভাবেই ঘড়িটা আবার বন্ধ হয়ে গেল। সেইবারও ঘড়িতে পুরো দম দেওয়া ছিল। আর এইবার মারা গেল মুচি নিজেই, জল খেতে গিয়ে হঠাৎ দম আটকে। মুচির মেয়ে শান সে ঘড়ি বিদেয় করে দিল। একজন প্রতিবেশীকে সেটা দান করে সে চলে গেল আবার নানকিম শহরে। চিনে বুড়ি বললে, তারপর ঘড়িটা যে কত হাত বদল হলো কে জানে। বছর 3 আগে এক ইংরেজ ভদ্রলোক একটা পুরনো ঘড়ি নিয়ে এলো আমার দোকানে বেচতে। দেখে চমকে উঠলাম, এই সেই মুচির ভোতরে ঘড়ি না? আমিও কিনবো না, সাহেবও ছাড়বে না। দারুণ ভয় পেলে যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়,
সাহেবের অবস্থা তেমনই। শেষে এক পয়সা না নিয়ে ঘড়িটা এমনি রেখে দিয়ে চলে গেলেন। সেই থেকে দোকানেই পড়ে আছে ঘড়িটা। বাড়িতে কখনো নিয়ে যায়নি এই ভুতুড়ে ঘড়ি। বাবু, আমি মানা করছি, তুমিও নিও না। মানবেন্দ্রর নিশ্চুপ দেহটা একবার নড়ে উঠল। সে বলল, কি বললেন তোমার ঠাকুরদা? ঠাকুরদা প্রথমে একচোট হাসলেন, তারপর বললেন, শোনো বুড়িমা, আষাঢ়ে গল্পটা পেদেছ মন্দ নয়, কিন্তু জেনে রাখো আমি শঙ্করনাথ চক্রবর্তী অল ইন্ডিয়া কুস্তি চ্যাম্পিয়ন ছিলাম। এখন বয়স 65। 10 বছর আগেও নিয়মিত কুস্তি লড়তাম। ভূত আমি মানি নে। তুমি ভূত মানো না, না, কিন্তু বিশ্বাস করো ভূত আছে। থাক, আমার কিছু যায় আসে না। আমার নাম শঙ্কর, মানে ভূতনাথ। আমি ভূতদের প্রভু। আমার শখ হয়েছে, ঘড়িটা আমি কিনবই। বেশি দর না বাড়িয়ে সোজাসুজি বলো কত দিতে হবে। বুড়ি অত্যন্ত ম্রিয়মাণ হয়ে গেল। বলল, তুমি যখন এই ঘড়িটা কিনবেই, তখন যা তোমার ইচ্ছে দাও। মাত্র 5 টাকায় বার্গেন করে ঠাকুরদা ঘড়ি নিয়ে বাড়ি ফিরল। মানবেন্দ্র বলল, তারপর? আমার সিগারেট নিভে গিয়েছিল। ধরিয়ে নিয়ে বললাম, তারপর আবার কি? ঘড়িটা বৈঠকখানায় রাখা আছে, ঠিকঠাক টাইম দেখাচ্ছে, মিষ্টি সুরে সঠিক প্রহরের জানান দিচ্ছে। সুতরাং বাড়ির সবাই এক প্রকার ঘড়ির ব্যাপারটা ভুলেই গেল। তারপর হঠাৎ এক শীতের সকালে এক কম্বলে মোড়া মূর্তি এসে হাজির। চুলগুলো সনের নুড়ি, সারা মুখে গিলে করা, চোখ দুটো নেই বললেই চলে। ঠাকুরদা বললেন, কি ব্যাপার বুড়িমা, তুমি হঠাৎ? ঘড়িটা তুমি যেদিন কিনেছিলে তার থেকে আজ 1 বছর পুরনো হলো। তোমার কোনো বিপদ আপদ হয়নি তো? সেই খবরের জন্য খুঁজে খুঁজে আমার শহরতলির বাড়িতে এসেছো? না বুড়িমা, না, আমার কোনোই বিপদ হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছো। বলেছি তো, আমি ভূতদের প্রভু। ভূত আমি মানি না। বুড়ি যেন হেরে গেল। তবুও লক্ষ্য করলাম আস্তে আস্তে তার আঁকিবুকি কাটা মুখে যেন প্রসন্নতার ভাব ফুটে উঠেছে। বুড়ি চলে যাওয়ার সময় ঠাকুরদা প্রশ্ন করলেন, আচ্ছা, ঘড়িটার বিষয়ে অমন আজগুবি গল্প তুমি শুনলে কোথা থেকে? চলে যেতে যেতে আলোয়ান খানা গায়ে জড়িয়ে বুড়ি বলল, আজগুবি নয়, সত্য ঘটনা। বটে? আচ্ছা, সত্য ঘটনাই সই। তুমি কোত্থেকে জানলে? কারণ আমি সেই ঘড়িওয়ালা হচির মেয়ে, শানুপয়া। আলোয়ান খানা ভালো করে জড়িয়ে মানবেন্দ্র বলল, যাক, তাহলে আর কোনো দুর্ঘটনা ঘটেনি তো? একটু চুপ করে থেকে বললাম, হয়েছে। মানবেন্দ্র 2 চোখে প্রশ্ন নিয়ে চেয়ে রইল। জানলার বাইরে পৌষের রাত কান পেতে শুনছে হাওয়ার ফুলে ফুলে কান্না। হাওয়ার হাহাকার যেন আরো বেড়েছে। ঝাপসা কাচের সারশিবে গড়িয়ে পড়ছে হিমেল ফোঁটা। আমি আবার বলতে শুরু করলাম, চিনে বুড়ি যেদিন এসেছিল সেদিন ঘড়ি কেনার পর 1 বছর পূর্ণ হয়। 1 বছরের মধ্যে ঘড়িটা একবারও বন্ধ হয়নি, কিন্তু সেদিন সন্ধেবেলায় বন্ধ হয়ে গেল। দম দিতে গিয়ে দেখা গেল পুরো দম রয়েছে। তবুও ঠাকুরদা বললেন, কাল ঘড়িটা ভালো দোকানে অয়েলিং করাতে দিও শশধর। শশধর আমার বাবার নাম। বাবা বললেন, বাবা, অয়েলিং তো 3 মাস আগে করানো হয়েছে। ঠাকুরদা বললেন, তবু একবার দেখিও। হাজার হলেও ঘড়িটার বয়স হয়েছে।
অনেক নেড়েচেড়েও ঘড়িটাকে চালানো গেল না। পরদিন ভোরবেলা থেকে ঠাকুরদা বুকে একটা ব্যথা অনুভব করতে লাগলেন। যত বেলা এগোতে লাগলো ব্যথা বেড়েই চলল। ঘড়ির ইতিহাস আমার ঠাকুমাও শুনেছিলেন। তার মুখ শুকিয়ে গেল। বারবার বলতে লাগলেন, এত জেদ ভালো নয়। নিশ্চয়ই অলক্ষণে এই ভুতুড়ে ঘড়িটার ঘরে থাকার ফল। ডাক্তার এলো। ঠাকুরদাকে পরীক্ষা করে বললেন, করোনারি অ্যাটাক। শুনে সবাই আশা ছেড়ে দিল। বাড়িময় নেমে এলো শোকের ছায়া। শুধু ঠাকুরদার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, যেন জিতে গিয়েছেন। হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, শুনলে তোমরা সব, আমি মরছি থ্রম্বোসিসে, স্বাভাবিক রোগে, ভুতুরে ঘড়ির প্রভাবে নয়। ভূত বলে কিচ্ছু নেই, অল্প গাছ। বিকেলের মধ্যে ঠাকুরদার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল, কিন্তু অন্তিম কাল অবধি তিনি জোর গলায় ঘোষণা করে গেলেন, ভূত নেই। মানবেন্দ্র বলল, তোমার কি মনে হয় শশাঙ্ক, সত্যি ভূত নেই? ও বিষয় নিয়ে কখনো মাথাই ঘামাইনি, কারণ মাথা ঘামাবার কোনো কারণও ঘটেনি। আমি ফাঁকা বাড়িতে রাত কাটিয়েছি, শ্মশানে গিয়েছি গভীর রাতে, পাড়াগায় অন্ধকার রাস্তায় একা একাই হেঁটেছি। কখনো ভূতের হাসি কান্নাও শুনিনি, কিংবা কোনো ছায়ামূর্তির দেখাও পাইনি। তাহলে তুমি বলতে চাইছো এই দুর্ঘটনার পিছনে ঘড়িটার কোনো হাত নেই? না, ঘড়িটা কারণ নয়। চিনেবুড়ির ওই গল্পের থেকে আমার বেশি বিশ্বাস ডাক্তারের উপর। মানবেন্দ্র আমায় পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করলো, যদি ঘড়িটাই এই সবের জন্য দায়ী না হয়, তবে আমার ঠাকুরদার করোনারি অ্যাটাকটা ওই দিনই হলো কেন? 2-4 দিন আগে কিংবা পরেও তো হতে পারতো। উত্তরে আমি বললাম, পারতো বই কি, তবে এই ব্যাপারটা নেহাতি কাকতালীয়। ঘড়ি বন্ধ না হলেও হয়তো ঠাকুরদার বাঁচার মেয়াদ ওই দিনই ফুরোতো। কিন্তু পুরো দম থাকা সত্ত্বেও ঘড়িটা বন্ধ হলো কেন? আমার হাসি পেয়ে গেল। বললাম, সে জানি না, কিন্তু ওই বহু পুরনো কলকবজা বিগড়ে যাওয়া কি অস্বাভাবিক কিছু? কিন্তু এই নিয়ে তোমার মাথায় দুশ্চিন্তা ঢুকলো কেন হে? বিজ্ঞান জগতের লোক হয়ে তুমি ভূতে বিশ্বাস করো নাকি? মানবেন্দ্র একটু অপ্রস্তুত হয়ে বলল, বিশ্বাস করি এমনটা বলতে পারি না, কিন্তু বিশ্বাস করি না এমনটাও জোর দিয়ে বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এইটা মানি যে এই লৌকিক জগতের বাইরেও একটা অলৌকিক অদ্ভুতের জগৎ আছে। তাই নাকি? তা সে অলৌকিক জগতে আছে কি শুনি? ছায়াময় চেহারা, নাকে সুরে কান্না, আর বিকট অট্টহাস্য। মানবেন্দ্র, বয়স তোমার 40 পেরোলো। তুমি পেশায় ফিজিক্সের প্রফেসর, তাও তোমার এই গ্রাম্য সংস্কার এখনো গেল না। মানবেন্দ্র চুপচাপ আমার বিদ্রূপ হজম করলো, তারপর আরো গম্ভীর হয়ে বলল, একে সংস্কার বলে বিদ্রুপ করো না শশাঙ্ক। এটা অনুভূতির ব্যাপার। কোনো কোনো সময় স্থূল অনুভূতি বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। কোনো সময় হয়তো তুমিও এটা বুঝতে পারবে। বেশ, এমন দিন যদি কখনো আসে, তবে আমার এই বিদ্রূপ আমি ফিরিয়ে নেব। কিন্তু আমি আবার বলছি, এই ভৌতিক গাঁজায় আমার ঠিক নেশা হয় না। মানবেন্দ্র আর তর্ক বাড়ালো না, খানিক চুপ করে থেকে প্রশ্ন করল, তোমার ঠাকুরদা কতদিন হলো গত হয়েছেন? এই তো 5 বছর। এর মধ্যে তোমাদের পরিবারে আর কোনো দুর্ঘটনা ঘটেছে? দীর্ঘ 5 বছরে কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটেনি এমন কোনো পরিবার দেখাতে পারো? মানবেন্দ্র বলল, আমি জানতে চাইছি শুধু তোমাদের পরিবারের কথা। ঠাকুরদা মারা যাওয়ার 2 বছর পর আরেকটা মৃত্যু ঘটে আমাদের পরিবারে। তবে সেই মৃত্যুও ভৌতিক নয়, সেটারও একটা স্পষ্ট কারণ ছিল। আমরাও আর 5টা পরিবারের মতোই। কে মারা যান? আমার বাবা, শশধর চক্রবর্তী। 1 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে রইল মানবেন্দ্র, তারপর জিজ্ঞাসা করল, কিভাবে? আমার বাবা ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
একটা বিলিতি কোম্পানিতে চাকরি করতেন। কাশীপুরে তাদের বিশাল ফ্যাক্টরি, সেখানেই ছিল বাবার কাজ। বছর 3 আগে আমার এক পিস্তত বোনের বিয়ে লাগলো, তাও আবার আমাদেরই বাড়িতে। দিনটা মাঘ মাসের মাঝামাঝি। সেদিন সকাল থেকেই বিয়ে বাড়িতে সাড়া পড়ে গেল। সাজানো গোছানো, প্যান্ডেল বাঁধা সব শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, হাসি খুশির মেলা। বেলা 12টা নাগাদ বাবার কাছে টেলিফোন এলো। কারখানার মেশিনারি চলছে না, কোথায় কি মেকানিক্যাল ফল্ট হয়েছে ঠিক ধরা যাচ্ছে না, এক্ষুনি একবার যেতে হবে। ঠাকুরদা নেই, বিয়ে বাড়ির আসল কর্মকর্তা হলেন বাবা। বিয়ের জন্য তার ছুটি মঞ্জুর করানো হয়েছে, অথচ একই বিভ্রাট। বাবা বললেন, আমি যাব আর আসবো, বড়জোর ঘন্টা 2-3, বর আসার আগেই ফিরবো। চলে গেলেন। আর সেই যে গেলেন, ফেরবার আর লক্ষণ নেই। কাজ পাগল মানুষ, হয়তো অ্যাসিস্ট্যান্টদের কাজ গোছাচ্ছেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর একটু পরেই বিয়ে লাগবে। বর এসে পড়বে এক্ষুনি। বাবার দেখা নেই। বাড়ি শুদ্ধ লোক চিন্তায় অস্থির। শীতের সন্ধে একটু তাড়াতাড়িই নামে। অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে কারখানা থেকে আবার টেলিফোন এলো, বাবা হসপিটালাইজড। অন্যমনস্ক হয়ে একটা হাই ভোল্টেজ তার ছুঁয়ে ফেলেছেন। হসপিটাল থেকে বাবার বাড়ি ফেরেননি। মানবেন্দ্র চেঁচিয়ে বলে উঠল, ঘড়িটা তখন চলছিল কি? না, একদিন আগে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আর কথা হলো না। বাইরে শীতের হাওয়া হু হু করে কেঁদে উঠছে। ঘরের মধ্যেকার স্তব্ধতা ক্ষণেই যেন ভারী হয়ে উঠেছে। মানবেন্দ্র উঠে পায়চারি করতে লাগলো। তারপর হঠাৎ থেমে বলল, ঘড়িটাকে আর রেখো না শশাঙ্ক, ফেলে দাও, ফেলে দাও ঘড়িটাকে। এখনো বুঝতে পারছো না এই ঘড়িটার কি দোষ? বেশ, তুমি না পারো আমায় দাও, কাছেই গঙ্গা, এই ঘড়িটাকে আমি ফেলে দিয়ে আসবো। বুঝলাম মানবেন্দ্র উত্তেজিত হয়ে পড়েছে। বললাম, আহ, পাগলামি করো না। ঘড়িটা আমার ঠাকুরদার স্মৃতি, ফেলে দিলে তাকে অপমান করা হবে। মানবেন্দ্র পাগলের মতো আমায় বোঝাতে লাগলো। আর দেরি করো না শশাঙ্ক, ঘড়িটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো। আরো দেরি করলে তোমার বিপদ বাড়বে। ভূত প্রেত দুষ্ট আত্মা এদের নিয়ে ছেলে খেলা করতে নেই। এরা আছে, এরা আছে। থামো, তোমার এই পচা পুরনো সংস্কার নিয়ে তুমি থাকো। ভূত সম্পর্কে আমরা নাস্তিকের বংশ। ভূত আমি মানি না, মানি না, মানি না। ইজ দ্যাট ক্লিয়ার? শান্ত হয়ে গেল মানবেন্দ্র। আলোয়ান খানা আবার ভালো করে গায়ে জড়িয়ে হাতের রিস্ট ওয়াচের দিকে একবার তাকালো। তারপর আমার দিকে চোখ তুলে বলল, বেশ, তুমি তোমার জেদ নেই থাকো। রাত 10টা বাজলো, আমি চলি। চলে গেল মানবেন্দ্র। কিন্তু পর মুহূর্তেই আমি নিজের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে পাথর হয়ে গেলাম। মানবেন্দ্রর কথা অনুযায়ী তার ঘড়িতে তখন বাজে রাত 10টা, কিন্তু আমার দেওয়াল ঘড়িতে 8টা 20। আবার তাকালাম। ভালো করে তাকিয়ে দেখলাম পেন্ডুলামের চেন নড়ছে না, দুলছে না। মরা শকুনের হাড়ের তৈরি সেই ড্রাগনের মুন্ডু। বাবা মারা যাওয়ার 3 বছর পরে ঘড়িটা আবার বন্ধ হলো। অথচ আজ সকালে আমি নিজেই দম দিয়েছি। ভূত সম্পর্কে তো নাস্তিক বংশের ছেলে আমি, তবে কি আমার জোর কমে আসছে? চোখ সরিয়ে জানলার দিকে নিলাম। মনে হলো সেই চিলেবুড়ি শানের মতন ঝাপ ঝাপ কুয়াশা যেন আমার জানলায় কম্বল মুড়ি দিয়ে এসে দাঁড়িয়েছে, উঁকি দিয়ে দেখছে আমাকে। তার পিছনে কুয়াশায় ঝাপসা আরো কিছু অশরীরী ছায়া। শীতের প্রকোপ আরো বাড়ছে। একা একা ঘরে বসে শুনছি শীতের টুকরে ওঠা মরা কান্না।
ঘড়িটা আবার বন্ধ হলো। ঠাকুরদা গেছে, বাবা গেছে। এবার 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 তবে কার পালা? আপনারা শুনছিলেন রঞ্জিত চট্টোপাধ্যায় রচিত ঘড়ি। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তারই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শোনেন তবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড টু মেক শিওর ইউ নেভার মিস এনি আপডেট, বেল আইকনটি ক্লিক করে অলের অপশনটি সিলেক্ট করে নেবেন এবং আমাদের এই গল্পটি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে এর পরের বার আমরা আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছতে পারি। আজকের জন্য এইটুকুই। আমরা আবার ফিরে আসব এমনই এক রোমহর্ষক গল্প নিয়ে। তব তক স্টে টিউনড।